আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধু যারা আছেন এই মুহূর্তে লাইভে। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে লাইভে আপনাদের সাথে হাজির হয়েছি, আমাদের সাথে একজন অডিয়েন্স যুক্ত হয়েছে। সজল কি শুনতে পাচ্ছ? সজল কি যুক্ত হতে পেরেছেন? হ্যালো সজল, সজল শরীফুর রহমান সজল মনে যুক্ত হতে পারছেন না। সজল 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 আপনি, আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা এখন যেহেতু জানুয়ারি শুরু হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, শিক্ষক বদলি। শিক্ষক বদলির, প্রাথমিক শিক্ষকদের বদলি সাধারণত জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত হয়, আমরা সবাই সেটাই জানি। তো এই কারণে এই বিষয়টা অনেকের কাছে এখনো অজানা, কিভাবে বদলিটা করা হয়, কিভাবে পয়েন্টিং করা হয়, সেই বিষয়টা নিয়েই আজকে মূলত কথা। যদি কারোর কিছু জানার থাকে লিখতে পারেন, বা অনবোর্ড হতে চাইলেও তাকে অনবোর্ড করা যাবে। সজল মনে হয় চেষ্টা করছে, বাট হচ্ছে না। সজল অলরেডি ইনভাইটেড, বাট কেন সে পাচ্ছে না আমি বুঝতে পারছি না। হচ্ছে না, তাই না? আমিও বুঝতেছি না কেন, আমি তো অনবোর্ড করতে পারছি না। কেন যে হচ্ছে না সেটাই। আমার কথা কি শোনা যাচ্ছে সজল? আমার কথা কি শোনা যাচ্ছে? যাই হোক, আমি একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে কথা বলা শুরু করেছি, যেহেতু জানুয়ারি মাস পড়েছে। আমাদের অনলাইনের বদলি কার্যক্রম শুরু হলে শিক্ষকরা বদলি হতে পারবে, কিন্তু যে বিষয়টা নিয়ে সবসময় টেনশনে থাকে যে মার্কিং কিভাবে করা হবে, কেন আমারটা হলো না, আমি কেন বদলি হতে পারলাম না, এরকম নানা বিষয় থাকে। এই নানা বিষয়ের যে বিষয়টা হলো যে বর্তমান যে অনলাইন বদলি হয় এবং সেই বদলিতে যে মার্কিং ক্রাইটেরিয়া হয়, সেখানে আসলে টেম্পারিং করার কোনো সুযোগই থাকে না। যথাযথভাবে এই বদলি কার্যক্রম সম্পন্ন হয়
এবং মার্কিংটা কিভাবে হয় এই বিষয়টা আমরা যদি জানি তাহলে এই বিষয়ে কারোর কোনো প্রশ্ন থাকতে পারে না। সেই জন্য তারপরেও যদি কারোর প্রশ্ন থাকে সেটা আমি কয়েকটা ইস্যু নিয়ে কথা বলবো। যেমন 6টা পয়েন্টে মার্কিং করা হয়, 6টা পয়েন্টে 100 মার্কের মার্কিং করা হয়। অর্থাৎ একই স্কুলে যদি 6 জন বদলি হতে চায় বা 4 জন বদলি হতে চায়, তাকে ওই 4 জন ক্যান্ডিডেটের 100-র ভিতরেই মার্কিংটা করা হবে। তো আমি এক এক করে এই মার্কিংটা আপনাদের সামনে তুলে ধরবো। যেমন আমি এখানে হাতে লিখেছি। প্রথমত হলো 1 নাম্বার কর্মরত বিদ্যালয়ে কর্মকাল, এখানে টোটাল 25 মার্ক। এই মার্কিংটা করা হয়েছে 4 জন আবেদন করলো। 4 জনের ভিতরে সবচেয়ে যে কর্মরত বিদ্যালয়, অর্থাৎ যে বিদ্যালয় থেকে সে আবেদন করছে সেই বিদ্যালয়ে তার কর্মকাল। তো কর্মকাল যদি তার 10 বছর হয় তাহলে কিন্তু 1 বছরের জন্য 2.5 পাবে। এটা যদি সর্বোচ্চ হয় 10 বছর, এই 4 জনের ভিতরে সিনিয়র যে সে যদি 10 বছরের জন্য, সজল শেয়ার করা যাচ্ছে কিনা? আমার এটা শেয়ার করে দিলে হবে কি, আমার আগের আইডিটা হারাই ফেলছি। এই জন্য যারাই দেখছেন আমি অনুরোধ করব আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে আমি অনেকে দেখতে পাবে, অনেকের উপকার হবে এবং টাইম লাইনে রেখে দিতে পারবে। সেই জন্য আমি অনুরোধ করব যে শেয়ার করার জন্য। তো আমি অনুরোধ করব যারা দেখছেন তারা আমার ভিডিওটা শেয়ার করবেন। তো যেটা বলছিলাম, কর্মরত বিদ্যালয়ে যদি 4 জন থাকে তাহলে একজনের যদি 10 বছর সর্বোচ্চ হয় তাহলে সেটাকে 25 দিয়ে ভাগ দিলে যেটা হবে সেইটাকে একক মার্ক হিসাবে অন্যরা যারা আবেদন করবে তাদেরকে ওইভাবেই, সে একজন 10 বছরের জন্য করলো, 10 বছর তার কর্মকাল, সে 25 পেয়েছে এবং সেটা ভাগ করে 2.5 হয়েছে। আর একজন 8 বছর তার কর্মকাল, যে বিদ্যালয় থেকে সে আবেদন করছে, তাহলে তার 8 গুণ 2.5। আর একজনের যদি 6 হয় তাহলে 6 গুণ 2.5। আর একজনের যদি 4 বছর হয় তাহলে 4 গুণ 2.5 হয়। এই হলো কর্মরত বিদ্যালয়ে কর্মকাল। তারপরে দেখেন সাইফুর, এই ইয়ে করা যাচ্ছে কিনা, শেয়ার করেছে কিনা, শেয়ার করা গেছে কিনা? দ্বিতীয়টি হলো স্থায়ী ঠিকানা হতে কর্মরত। স্থায়ী ঠিকানা হতে কর্মরত বিদ্যালয়ের দূরত্ব 20। এখানে স্থায়ী ঠিকানা বলতে এখানে একটা বিষয় আছে। স্থায়ী ঠিকানা বলতে আমরা অনেক সময় বুঝি স্বামীর ঠিকানা বা স্বামীর ঠিকানা বা নিজের ঠিকানা, এরকম বিভিন্ন ভাবে আমরা, আমি একসেপ্ট করেছি সজল, আমরা বিভিন্ন ভাবে দ্বিধান্বিত থাকি। কিন্তু মনে রাখতে হবে আপনি যখন চাকরি পেয়েছিলেন, বিয়ের আগে বা পরে এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো আপনি যখন চাকরি পেয়েছিলেন সেই চাকরি থেকেই আপনার কাউন্ট হবে এটা। অর্থাৎ আপনার সার্ভিস বুকে, অর্থাৎ চাকরিতে আপনার যে যে ঠিকানা ব্যবহার করে আপনি চাকরি পেয়েছিলেন সেখান থেকেই আপনাকে স্থায়ী ঠিকানা হিসাবে ধরা হবে। অনেকে বাড়ি করেছেন, চাকরি পেয়েছেন এক ঠিকানায়, শ্বশুর বাড়ি গিয়েছেন, হ্যাঁ স্বামীর ঠিকানায় যাওয়া যেতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু স্থায়ী ঠিকানা বলতে আপনি চাকরি পেয়েছিলেন যে ঠিকানা সেটাই কাউন্ট হবে।
অনেকে দেখা যায় যে আপনারা জমি কিনেছেন, সেখানে এনআইডি কার্ড করেছেন, সেখানকার নাগরিক হয়েছেন, সেই নাগরিক সনদপত্র আপনারা শো করেন, কিন্তু আসলে বিষয়টা হলো যে আপনার চাকরিতে আইপিএমিসে যে স্থায়ী ঠিকানা দিয়েছেন সেই স্থায়ী ঠিকানায় কাউন্ট হবে। অর্থাৎ আপনার যে জয়নিং লেটার ছিল, সেই জয়নিং লেটারে কিন্তু একটা স্থায়ী ঠিকানা ছিল, এই জয়নিং লেটারের স্থায়ী ঠিকানা কিন্তু আর চেঞ্জ করা সম্ভব না। সুতরাং জয়নিং লেটারের অ্যাড্রেসটা এখানে স্থায়ী ঠিকানা হিসাবে। শারিয়ার সিরাজ শান্টো ইজ ওয়াচিং ব্রিং, ক্যামেরাতে আনছি, বাট if they accept they will join on video or with audio only. Your audience is set to public, so anyone can watch the live broadcast. বাট হচ্ছে না কেন আমি জানি না, আমি বুঝতে পারছি না এটা এটা আমি জানি না আমার এটা কিভাবে যে করতে হয়। যাই হোক, আমি পরে শিখে নেব, পরে কাউকে যোগ করব। এইটা গেল স্থায়ী ঠিকানা হতে কর্মরত বিদ্যালয়ের দূরত্ব। তিন এক দুই, 2 নাম্বার গেল। 3 নাম্বার হলো, এখানে একটু নাম্বারিং এ ভুল করে ফেলছি, 3 নাম্বার প্রতিবন্ধিতা। অর্থাৎ শিক্ষক যদি প্রতিবন্ধী কোটায় নিয়োগ পেয়ে থাকে, পুরুষ শিক্ষক হোক, ম্যাডামরা হোক, সেক্ষেত্রে 15 পাবে। তবে এক্ষেত্রে প্রতিবন্ধী যদি সন্তান থাকে, সেই সন্তানের ক্ষেত্রেও এটা গ্রহণযোগ্য হয়, প্রতিবন্ধিতার ক্ষেত্রে 15। তারপরে আছে স্বামী বা স্ত্রীর মৃত্যু, অর্থাৎ কোনো ম্যাডামের যদি স্বামী মারা যায় বা কোনো স্যারের যদি স্ত্রী মারা যায় বা তাদের বিবাহ বিচ্ছেদ যদি হয়, তাহলে সেক্ষেত্রে 30। তো এটা অনেক বড় পয়েন্ট এবং অনেক বড় মার্ক। এক্ষেত্রে কম্পেয়ারেবল হয় না, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে 3-4 জন জয়েন করলে একজনই থাকে, সেক্ষেত্রে অনেক এগিয়ে যাওয়ার সুযোগ থাকে এই 30 মার্কে। তারপরে হলো নারী শিক্ষক, অর্থাৎ আমাদের যে ম্যাডামরা আছেন তাদের জন্যই অনলি 10। এক্ষেত্রে পুরুষ শিক্ষকের কোনো মার্কস নেই। এই টোটাল 100 মার্কস। তো 100 মার্কসের ক্ষেত্রে দূরত্বের ক্ষেত্রে যেটা কাউন্ট করা হয় সেটা হলো যে আপনার যে পথটা উপজেলা থেকে কাউন্ট করা হয়, অর্থাৎ সুগম পথ, গুগলে দেখাই যে পথ, সে পথও খুব বেশি আমলে নেওয়া হয় না, সুগম পথ। এক্ষেত্রে যাচাই বাছাই করার দায়িত্ব থাকে প্রধান শিক্ষকের, যে যে দূরত্ব ইউজ করছে সেই দূরত্বটা কি অ্যাকুরেট কিনা। তারপর যাচাই বাছাই করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়। সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের পরে এটা যাচাই বাছাই করেন উপজেলা শিক্ষা অফিসার মহোদয়। তারপর এটাকে ডিপিও অফিসের সার্ভারে পাঠানো হয়। এভাবেই যাচাই বাছাইয়ের বিষয়গুলো আসে। তো দূরত্বের ক্ষেত্রে যে বিষয়টা বলছিলাম সেটা হলো কেউ গুগল ম্যাপ দেখে দিতে পারে, বা আপনার বা এদিকে আড়ে পথ হতে পারে, কিন্তু স্পষ্ট সুগম পথ। এবং সেক্ষেত্রে যদি এরকম হয় যে দ্বিধাদ্বন্দ্ব থাকে, তাহলে মাইল মিটারে মেপে নেওয়া যেতে পারে, এটা ক্লিয়ার করতে হলে। আর এক জায়গায় যে বিষয়টা আমাদের খুব বেশি সমস্যা করে সেটা হলো কর্মরত বিদ্যালয়ের কর্মকাল তো একেবারে ফিক্সড, এটা যার যার জয়নিং ডেট দেখলেই এটা ক্লিয়ার হওয়া যায়। কিন্তু হিসাবের ক্ষেত্রে কিন্তু বিষয়টা এরকম হয়, দূরত্বের ক্ষেত্রেও এরকম। কেউ স্থায়ী ঠিকানা হতে 20, অর্থাৎ কেউ যদি সর্বোচ্চ 10 কিলোমিটার, অর্থাৎ 4 জন অ্যাপ্লাই করেছে, একজনের 10 কিলোমিটার, তাহলে পার কিলোমিটার তখন কিন্তু 2 আসবে। যে 8 কিলোমিটারের জন্য অ্যাপ্লাই করেছে সে 8 × 2 = 16 পাবে। যে 6 কিলোমিটার আসছে সে 6 × 2 = 12 পাবে। যে 5 কিলোমিটারের জন্য অ্যাপ্লাই করেছে সে 5 × 2 = 10 পাবে। এভাবেই কিন্তু পর্যায়ক্রমে অন্যদের দূরত্ব হিসাব করা হয়।
কারণ 20 হচ্ছে সর্বোচ্চ, অর্থাৎ সর্বোচ্চ ওই 4 জনের ভিতরে সর্বোচ্চ যে বেশি দূরত্বের জন্য অ্যাপ্লাই করবে সে, মানে কর্মরত বিদ্যালয়ের দূরত্ব আর হচ্ছে স্থায়ী ঠিকানা হতে কর্মরত বিদ্যালয়ের দূরত্ব আর কর্মকাল হিসাবটা একই, ম্যাপিং হিসাবটা একই, বাট ওখানে 25 এখানে 20। সেই জন্য আপনাকে এই দুটো বিষয়ে যারা যারা অ্যাপ্লাই করবেন তাদের আইডিতে কিন্তু কে কত দূরত্ব থেকে করছেন, কে কে করছেন, এই সবগুলো কিন্তু সে দেখতে পাবেন। এবং ওখানে কোনোভাবেই কারোর কোনো হাত থাকে না যে ওটাকে টেম্পারিং করা বা ওখানে ওটাকে কোনোভাবে অন্যভাবে করা। কারণ সকল আবেদনকারী তার আইডি থেকে কে কে আবেদন করছে, তার জয়েনিং ডেট কবে, কোথা থেকে করছে, কে কে করছে, সব কিছুই জানা যায়। সুতরাং এখানে কোনো ব্যত্যয় হয় না। সব মিলিয়ে অনলাইন বদলে আমার কাছে মনে হয়েছে যে আগে শিক্ষকদের বিভিন্ন হয়রানি হতো, উপজেলায় 4-5 জন অ্যাপ্লাই করলে কে করবে কে করবে, বিভিন্ন ভাবে বিভিন্ন প্রভাবের ও বলাই তৈরি হতো, সেগুলো দেখেছি। কিন্তু এগুলো আসলে যার যে অধিকার, সে অধিকার সুনিশ্চিত করার জন্য অনলাইন শিক্ষক বদলি একটা যুগোপযোগী। এবং অবশ্যই আমরা গত 2 বার খুব সুন্দরভাবে করেছি এবং তাতে আমার মনে হয় যে শিক্ষকদের যে ন্যায্য অধিকার, তা যার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা বলে যার যেখানে যাওয়া দরকার অবশ্যই সেটা খুবই হ্যাসেল ছাড়াই তারা তাদের কাঙ্ক্ষিত জায়গায় যেতে পেরেছে। তো এবার যেহেতু জানুয়ারি শুরু হলো, খুব দ্রুতই অনলাইন বদলি চালু হবে বলে আমি আশা করি। যখনই আশা হবে তখন এই ভিডিওটা আপনাদের কাজে লাগতে পারে। এই জন্য অনেককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমি অনুরোধ করব আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন শেয়ার করে দিন। স্যার, বিটিবিটিতে থাকা অবস্থায় কি আবেদন করা যাবে? জি, ধন্যবাদ ম্যাডাম আপনার সুনির্দিষ্ট প্রশ্নের জন্য। এক্ষেত্রে বিটিপিটিতে বা মাতৃত্বকালীন ছুটিতে থাকলে সে আবেদন করতে পারবে না। তবে একটা বিষয় দেখা গেছে, মাতৃত্বকালীন ছুটি যদি ক্যান্সেল করে সে আবেদন করে সেক্ষেত্রে ভিন্ন হতে পারে, আবেদন অ্যাকসেপ্ট করা যেতে পারে। কিন্তু মাতৃত্বকালীন ছুটি বা বিটিপিটিতে প্রশিক্ষণ থাকাকালীন সময়ে আপনি আবেদন করতে পারবেন না। ইভেন দেখা যায় যে ইন্টার্নশিপ বিদ্যালয়ে যে 4 মাস আপনি প্রশিক্ষণরত আছেন, একেবারে টাইম শেষ না হওয়া পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন না। শান্তি স্যার, নারী কোটা বাতিল করা উচিত। ধন্যবাদ। আমার ভিডিওর মাধ্যমে যদি আপনার আবেদনটা কেউ শুনে থাকে তাহলে নীতি নির্ধারকরা সেটা চিন্তা করতেও পারেন। শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি শান্তি স্যার। সানজিদা ম্যাম শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। তো যাই হোক, এটা অনেকের কাছে খুব কাঙ্ক্ষিত, যারা পুরুষ শিক্ষক আছেন এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, তাদের জন্য আসলে খুব বেশি পয়েন্ট আউট হয় না। সেই জন্যই হয়তো শান্তি স্যার চেয়েছেন যে নারী কোটা, কিন্তু 10 মার্কস তো। আবার স্বামী অবলিক স্ত্রীর মৃত্যু, বিবাহ বিচ্ছেদ, এটা তো সবার জন্য, পুরুষ স্যারদের জন্য, ম্যাডামদের জন্য। আর দূরত্ব বা স্থায়ী ঠিকানা এটাও তো সবার জন্যই প্রযোজ্য। না না, ঠিক তা না, বিবাহ বিচ্ছেদকে উৎসাহিত করা হচ্ছে না। এরকম অনেকে থাকে, তাদের অনেক সমস্যা থাকে, সেই সমস্যার কারণেই আর কি তাদের আহ, সমস্যাটাকে গুরুত্ব দিয়েই তাদেরকে এগিয়ে নেওয়ার জন্যই এই পয়েন্টটা হয়তো রাখা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে। এরকম নাও হতে পারে। অনবোর্ড করতে পারলে ভালো হতো, আপনাদের কথাগুলো সবাই শুনতো, বাট আমি এই বিষয়টা এখনো শিখতে পারিনি। তো শেয়ার করে দিলে অনেকে দেখতে পাবে এই আহ, গুরুত্বপূর্ণ বিষয়টা। আমরা আলোচনা করছিলাম প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে, অনলাইন বদলি নিয়ে। এটার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, 5টি পয়েন্ট আছে। 6টি লিখে ফেলেছি, 5টি হবে। 5টিতে 100 মার্কস। কর্মরত বিদ্যালয়ের কর্মকাল 25, তারপরে হলো স্থায়ী ঠিকানা হতে কর্মরত বিদ্যালয়ের দূরত্ব 20, প্রতিবন্ধিতা 15, স্বামী বা স্ত্রীর মৃত্যু বা বিবাহ বিচ্ছেদ থাকলে 30, আর লিঙ্গ বা নারী নারী থাকলে, স্ত্রী মৃত্যু হলে ভালো হতো। হাসান স্যার, ধন্যবাদ। কেমন আছেন আপনি? শেয়ার করে দিয়েন, সবাই দেখতে পারে।
এটা তো আসলে কারো কাঙ্ক্ষিত না, হঠাৎ হয়ে গেলে কিছু করার থাকে না। আরো 10 নাম্বার, আরো 10 নাম্বার না তো 30 তো। স্বামী বা স্ত্রীর মৃত্যু, বিবাহ বিচ্ছেদ হলে 30 তো আছেন স্যার। আসান স্যার শেয়ার করে দিয়েন, তাইলে অনেকে দেখতে পাবে। বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল, অনেকে আহ, এইগুলো নিয়ে খুবই প্রশ্ন করে। তবে এখানে যখন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় বা প্রধান শিক্ষক বা উপজেলা শিক্ষা অফিসার মহোদয় যাচাই বাছাই করেন, তখন ওনাদেরকে সুনির্দিষ্ট মতামত লিখতে হয়। সুতরাং আপনি যে তথ্য দিয়ে আবেদন করবেন, যাচাই বাছাই কালে সেই তথ্যগুলো অবশ্যই যাচাই বাছাই হয়। তো যাচাই বাছাই করে ওনারা মন্তব্য লেখে। তো ফরওয়ার্ডিং একটা বিষয় থাকে আর একটা মন্তব্যর বিষয় থাকে। তো ফরওয়ার্ডিং করলে মন্তব্য যেটাই হোক তাতে নাম্বারিং হয়। ধন্যবাদ আহসান স্যার। আহ, অবশ্যই আমার কাছেও মনে হয়েছে এটা গুরুত্বপূর্ণ। এখন যেহেতু জানুয়ারি মাস, উম, আমাদের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বদলির কার্যক্রম শুরু হওয়ার কথা থাকে। আহ, সেই ক্ষেত্রে আমরা চাই যে বছরের প্রথমেই বদলি কার্যক্রম হোক। অনেকে মুখিয়ে থাকে যে কখন বদলি কার্যক্রমটা হবে এবং আহ, ওনার কাঙ্ক্ষিত বিদ্যালয়ে যেতে পারবে। সেক্ষেত্রে প্রথম থেকে শুরু হলেও ভালো হয়, কিন্তু সিস্টেম ডেভেলপ হতে হতে একটু সময় লেগে যায়। তা আশা করি এবছর তাড়াতাড়ি হবে, তাহলে অনেকে উপকার পাবে। তো আমরা কর্মরত বিদ্যালয়ের কর্মকাল 25, স্থায়ী ঠিকানা হতে কর্মরত বিদ্যালয়ের দূরত্ব 20, প্রতিবন্ধিতা 15, স্বামী স্ত্রীর মৃত্যু বা বিবাহ বিচ্ছেদ 30, লিঙ্গ নারী থাকলে 10। তো মেন যে সমস্যা হয়ে যায় সেটা স্থায়ী ঠিকানা নিরূপণ করা। অনেকে চাকরির পরে অন্য কোথাও জমি কিনে আহ, সেখানের আইডি কার্ড করে নেয় বা স্থায়ী হওয়ার নিমিত্তে পেপার সাবমিট করে। কিন্তু ওখানে স্পষ্টত একটা বিষয় জানা দরকার যে আপনার যখন চাকরি হয়েছিল তখন আপনার চাকরির যে গেজেট হয়েছিল সেখানে স্থায়ী ঠিকানা নিরূপণ করা হয়েছিল। আর তার পরে যে ক্রাইটেরিয়া হয়, স্বামীর ঠিকানায় যেতে পারবেন, এবং স্বামীর ঠিকানায় যেতে হলেও আপনাকে কিছু তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে কর্তৃপক্ষকে। যে স্বামীর স্থায়ী ঠিকানা হতে পারে বা চাকরির সুবাদে, আহ, উম, চাকরির সুবাদে চাকরিটাও আবার সরকারি কোনো প্রতিষ্ঠানে হতে হবে। সেক্ষেত্রে যদি স্বামীর ঠিকানায় যেতে চান, তাহলে ম্যাডামরা যেতে পারবে সেখানে। সেখানের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা হিসাবে ইয়ে হয়, তাহলে সেখানে কাবিননামা শো করতে হয়। আর হলো স্বামীর স্থায়ী ঠিকানার আহ, জমির পর্চা বা দলিল করতে হয়। আসান স্যার, এই মুহূর্তে আমি এই বিষয়টা আপনাকে বলতে পারছি না। মানে আমার এই বিষয়ে আমার কাছে তথ্য নেই আর কি। পাঠ পরিকল্পনা কি এবার শিক্ষকদের করতে হবে কিনা। গত বছর যেটা আসছিল বার্ষিক পাঠ পরিকল্পনা, ওটা আমার কাছে খুবই ইফেক্টিভ মনে হয়েছিল। তো আমরা নেপ করেছিল ওটা ওটা তো নেপ যদি এবার করে, তাহলে আমার মনে হয় সারা বাংলাদেশের শিক্ষকরা একই সাথে উপকৃত হবে। কিন্তু ইন্ডিভিজুয়ালি করতে গেলে আমার কাছে মনে হয় যে এক একজনের এক এক রকম হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। তো সুবিধাটা আমার কাছে মনে হয় যে সেন্ট্রালি হলেই ভালো। গত বছরের যেটা হয়েছিল, যেটা আমরা দেখেছি, যে একেবারে সুনির্দিষ্ট তারিখে সুনির্দিষ্ট বিষয়ের উপরে শিক্ষক কি পড়াবেন সেটা ফিক্স থাকে, এবং শিক্ষক তারিখ ওয়াইজ আগে যাচ্ছে কি পরে যাচ্ছে সেটা কিন্তু খুবই ইফেক্টিভ ওয়েতে বোঝা যেত। এবং যারা পরিদর্শনে যান ওনারাও কিন্তু বিষয়টা নিয়ে অবগত থাকতেন যে আমার শিক্ষক পিছিয়ে পড়েছে না খুব বেশি এগিয়ে গেছে। নারী কোটার কারণে বেশিরভাগ পুরুষ অনেক স্কুলে যেতে পারে না। 10 মার্ক কাটিয়ে ওঠা অনেক অনেক কঠিন। এটা অবশ্য ঠিক। 10 মার্ক
অনেক ক্ষেত্রেই 10 মার্ক না, ওই যে দূরত্বর ক্ষেত্রে 2 পয়েন্ট বা 1 পয়েন্ট, এক্ষেত্রেও অনেক সময় বিড়ম্বনার কারণ হয়। এখানে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু 2-1 মার্কের উপরে ভেরি করেও কিন্তু হবে। এই চিঠিটা আমি পাইনি আসান স্যার, এই জন্য অবগত ছিলাম না। যাই হোক, আপনি বলেছেন, আমি চিঠিটা হস্তগত করার চেষ্টা করব, যে শিক্ষকদের করতে হবে। আপনার কাছে কি মনে হচ্ছে যে শিক্ষকরা করলে বেশি বেনিফিটেড হবে? যারা আমার লাইভে একটু দেরিতে আসছেন তাদেরকে অনুরোধ করব আমার লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য। আর আমি তাদের জ্ঞাতার্থে আর একবার একটু বলে শেষ করব। না, আমি আলোচনা করছিলাম আজকে প্রাথমিক শিক্ষকদের অনলাইন বদলি বিষয়। অনলাইন বদলিতে সুনির্দিষ্ট মার্কের উপর ভিত্তি করে মার্কিং করা হয় এবং সেখানে যে বেশি নাম্বার পেয়ে এগিয়ে যায় ওই নির্দিষ্ট স্কুলের জন্য, সেখানে সেই শিক্ষককে ওই স্কুলে বদলি করা হয়। সেক্ষেত্রে শান্তি স্যার, আমার কাছে এটা জানা নেই যে স্থায়ী ঠিকানা পরিবর্তন করার কোনো উপায় আছে কিনা, না এটা নাই। কর্মরত বিদ্যালয়ের কর্মকাল 25, স্থায়ী ঠিকানা হতে কর্মরত বিদ্যালয়ের দূরত্ব 20, প্রতিবন্ধিতা 15, স্বামী বা স্ত্রীর মৃত্যু বিবাহ বিচ্ছেদের কারণে 30, লিঙ্গ অর্থাৎ নারী প্রার্থী হলে তার জন্য 10। মোট 100 মার্কের উপরে নাম্বারিং করে নাম্বার দেওয়া হয়। অর্থাৎ যদি কোনো বিদ্যালয়ের জন্য একজন একাধিক বিদ্যালয়ে আবেদন করতে পারে, কিন্তু একটি বিদ্যালয়কে হিসাব করেই যদি সে চারজন যদি আবেদন করে, সেই 4 জনের ভিতরে যে সর্বোচ্চ নাম্বার পাবে সেই স্কুলে সেই যেতে পারবে। বিবাহের আগে চাকরি পেলে নারীদের ক্ষেত্রে বাবার বাড়ির ঠিকানা ধরা হবে। এক্ষেত্রে স্বামীর বাড়ি থেকে বিদ্যালয়ের নিকট হলেও কি বাবার বাড়ির ঠিকানা ধরা হবে? সেখানে কি প্রতি কিলোমিটার 2 নম্বর হবে? দূরত্ব যদি 15 কিলোমিটার, তাহলে সে কত নম্বর পাবে? ধন্যবাদ শরীফুর রহমান সজল, আপনার সুনির্দিষ্ট প্রশ্ন করার জন্য। সেক্ষেত্রে যদি সে স্বামীর ঠিকানায় যেতে চায়, তাহলে পরে তার স্বামীর ঠিকানাটাই ধরা হবে। যদি সে স্বামীর ঠিকানা, আর 15 কিলোমিটার না, তার যে ঠিকানায় সে চাকরি পেয়েছে স্থায়ী ঠিকানা হিসেবে, সেই ঠিকানা থেকেই তার দূরত্ব হিসাব করা হবে। যে বিদ্যালয়ে সে আছে সেই বিদ্যালয়ের, কিন্তু সে যে বিদ্যালয়ে তার মানে স্থায়ী ঠিকানা হতে এখন যে বিদ্যালয়ে সে আবেদন করতে চাচ্ছে সেই বিদ্যালয়ে তার দূরত্ব হিসাব করা হবে। এবং মানে যে বিদ্যালয়ে কর্মরত, এক বিদ্যালয় থেকে সে 2 জন আবেদন করেছে, 2 জন আবেদন করেছে যে তার স্থায়ী ঠিকানা হতে তার ওই বিদ্যালয়ে দূরত্ব 10 কিলোমিটার। প্রধান শিক্ষক প্রথম এটা যাচাই করে দিবে যে আসলে উনি যে লিখছে যে তার স্থায়ী ঠিকানা হতে 15 কিলোমিটার, সেই যাচাইটা প্রধান শিক্ষক প্রথম করবেন। হ্যাঁ, 15 কিলোমিটার হলে 15 কিলোমিটার, আর উনি ওখানে যদি 15 কিলোমিটার না হয় তাহলে মন্তব্য করতে পারবেন, লিখতে পারবেন যে 15 কিলোমিটার না, এখানে 8 কিলোমিটার। এই না, এক্ষেত্রে সজল আর একটা সুবিধা হচ্ছে, সে স্বামীর ঠিকানায় যাওয়ার জন্য আবেদন করবে। সে স্বামীর ঠিকানায়, তখন স্বামীর বাড়ি থেকে কাউন্ট করা হবে। যদি সে স্বামীর বাড়ি থেকে যেতে চায়, তখন তার ওইটা হবে না। বিবাহের পরে তো স্বামী হবে এবং স্বামীর বাড়ির ঠিকানায় তার
ঠিকানা হিসাবে ধরা হবে। তো সেক্ষেত্রে কাবিননামা এবং স্বামীর বাড়ির দলিল দেওয়া লাগবে, দলিল বা ওই প্রমাণক যেগুলো চাই। আর 2 কিলো 2 পয়েন্ট, এটা কিন্তু আমি একটা রাফ হিসাব করে দিছি ধারণা করে, যে কেউ যদি 10 কিলোমিটার, মানে 4 জন যদি আবেদন করে, 4 জনের ক্ষেত্রে যদি সর্বোচ্চ দূরত্বের ক্ষেত্রে 10 কিলোমিটার হয়, তাহলে সেইটাকে 25 দিয়ে ভাগ দিয়ে 2.5। কিন্তু যদি মনে করো 20 কিলোমিটার হয় বা 25 কিলোমিটার দূরত্ব হয়, তাহলে কিন্তু তখন একক আসবে 1 কিলোমিটার। তখন কিন্তু আর 2.5 বা 2 কিলোমিটার থাকবে না, তখন কিন্তু ওই 1 কিলোমিটার চলে আসতে পারে। এটা ডিপেন্ড করবে ওই সিচুয়েশনের উপরে, যেই কয়জন আবেদন করেছে এবং তাদের দূরত্বের উপরে হিসাব করে। ওই যে স্থায়ী ঠিকানা হতে কর্মরত বিদ্যালয়ের দূরত্ব ওইটা, আবার কর্মরত বিদ্যালয়ের কর্মকালও কিন্তু ওই হিসাবে। যে কয়জন আবেদন করবে তাদের ঠিকানা, তাদের দূরত্ব, তাদের মানে কর্মকাল হিসাব করেই একক নির্ধারণ করা হবে, সর্বোচ্চ যে আহ, আহ, হিসাবটা থাকবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমি আমার লাইভ আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, তবে বেশি বেশি শেয়ার করার জন্য আবারও অনুরোধ থাকবে আপনাদের প্রতি, যদি ভালো লেগে থাকে এটা। আম, ভালো, আবার আরেকটা হিসাব হলো যে অনেকের উপকার হবে এই তথ্যগুলো আহ, জানার জন্য। আর ফার্দার যদি আরো কোনো তথ্য হয় আমাকে ইনবক্স করলে আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।